স্বাগত ডিবিসি নিউজের শুক্র এবং শনিবারের আয়োজন প্রযত্নে বাংলাদেশ। এই আয়োজনে আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। দুর্নীতি এবং চাঁদাবাজির বিরুদ্ধে জামায়াতে ইসলামী গত 19 জুলাই আরেকটা লড়াইয়ের ঘোষণার এক সপ্তাহ পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব তিনি এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছেন। আজ শনিবার ঢাকার সিরডাপ মিলনায়তনে অর্থ উপদেষ্টাকে পাশে রেখে ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি বলেছেন, আগে যেখানে 1 লক্ষ টাকা ঘুষ দিতে হতো এখন সেখানে দিতে হচ্ছে 5 লাখ টাকা। তার মতে কোথাও কোনো সুশাসন বা নিয়ন্ত্রণ নেই। তবে বিএনপি নেতৃত্ব বারবার ঘুষ এবং চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা বললেও তাদের নেতাকর্মীরাই বেশি খবরের শিরোনাম হচ্ছে এই বিষয়ে। তরুণদের নতুন রাজনৈতিক দল এনসিপির নেতাদেরও ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল হয়েছে সম্প্রতি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে রাজনৈতিক দলগুলো ঘুষ ও চাঁদাবাজি নিয়ে যতই কথা বা এর ফুলছড়ি ছড়াক, সরিষাতেই ভূত। তাদের মতে কারোটার নাম চাঁদাবাজি, কেউ কেউ আবার বলছে হাদিয়া, আবার অনুদানও বলছেন অনেকে। শুধু রাজনৈতিক দলগুলোই নয়, পিছিয়ে নেই আমলারাও। চলতি বছরের 19 জুন প্রকাশিত বিবিএস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, গত 1 বছরে যে সকল নাগরিক সরকারি সেবা গ্রহণ করছেন তাদের মধ্যে 31.67% নাগরিক ঘুষ দুর্নীতির শিকার হয়েছেন। সরিষার মধ্যেই ভূত থাকলে দুর্নীতি বা ঘুষ মূলোৎপাটন করবেটাকে? কিভাবে হবে এর সমাধান? এই আলোচনায় আজ আমাদের প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে অতিথি হিসেবে স্টুডিওতে যুক্ত হয়েছেন মানবাধিকার কর্মী ও সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আপনাদের দুজনকেই স্বাগত আমাদের আজকের এই আলোচনায়। আপনারা নিশ্চয়ই এতক্ষণে জেনেছেন যে আমরা কি বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, খুবই গুরুত্বপূর্ণ। আমি শুরুতেই আসলে চলে যেতে চাইব শরীফুজ্জামান শরীফ আপনার কাছে। একটু কি আসলে বলবেন যে এই যে আসলে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বললেন যে আগে যেখানে 1 লক্ষ টাকা ঘুষ দিতে হতো সেখানে দিতে হচ্ছে এখন 5 লক্ষ টাকা। অর্থাৎ যদি আমি পেছনের দিকেই একটু ধরি যে আওয়ামী লীগ সরকারের আমলে আপনার 1 লক্ষ টাকা দিতে হতো, এখন এই 5 আগস্ট গণঅভ্যুত্থানের পর বর্তমান সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে এ সময় দিতে হচ্ছে 5 লক্ষ টাকা। আসলে এই কথা থেকে আসলে কি বার্তা আসে, মানে কাকে উদ্দেশ্য করে আসলে মির্জা ফখরুল এই কথাটা বললেন, কি মনে হচ্ছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ, দর্শক শ্রোতাদেরকে ধন্যবাদ। আমার সাথে আলোচককে শুভেচ্ছা। লিটন ভাইকে অনেক বছর প্রায় 1.5 দশক পরে দেখা হলো। আমরা একসাথে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করতেন, আমরা ছাত্র রাজনীতি করতাম, ভালো লাগছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কথাটা বলার আগেও বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে একই কথা উচ্চারিত হচ্ছে। আমরা আজ থেকে 1 বছর আগে একটা পরিবর্তন করেছিলাম, একটা রক্তক্ষয়ী আত্মদানের মধ্য দিয়ে, এবং সেই পরিবর্তনের জায়গায় কতগুলো গুণগত পরিবর্তন আসবে আমাদের প্রত্যাশা ছিল সেটা। কিন্তু দুর্নীতি পৃথিবীর প্রত্যেকটা সমাজেই হয়, কম হয় বেশি হয়, কিন্তু রাষ্ট্রের দায়িত্বটা থাকে, উদ্যোগটা থাকে এই দুর্নীতিটাকে কতটুকু নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা যায়। এবং আমাদের দৃষ্টিভঙ্গিতেও আপনি খেয়াল করে দেখবেন দুর্নীতি দমন কমিশন, আমরা কিন্তু দুর্নীতি উচ্ছেদ করতে চাই না, এটাকে দমন করে রাখতে চাই। তার অর্থ হচ্ছে যে আমরাও সম্ভবত দুর্নীতিটাকে মেনে নিয়েছি যে এটি আমাদের ললাটের লিখন, এবং সেই লিখন বলেই আমরা এটিকে উচ্ছেদ না করে চাই যে এটাকে একটা সহনীয় জায়গায় নিয়ে আসার জন্য। যদি এই বার্তাটা এনসিপি শুনলে নিশ্চয়ই দুর্নীতি দমন কমিশনের নাম বদলে দুর্নীতি একেবারে উচ্ছেদ কমিশনে দেবে। সম্ভবত তারা এটি করবেন না, কারণ হচ্ছে ওই যে একটা কথা আছে না যে জাতে মাতাল হলেও তালে ঠিক। তারা এই জায়গাটা আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের সমাজের অনেকগুলো অনিয়ম দুর্নীতি নিয়ে তারা কথা বললেও নিজেদের দুর্নীতির যে জায়গাগুলোতে সেইখানে তাদের যতটুকু প্রভাব আছে রাষ্ট্রের উপরে, সেই প্রভাবটা তারা কখনোই সরকারের উপরে প্রয়োগ করতে চান না। আমি এবার আসি আলোচনার মধ্যে। সমাজকে দুর্নীতিমুক্ত করার ক্ষেত্রে উভয়ের একটা দায়িত্ব আছে, নাগরিকদের যেমন একটা দায় আছে, রাষ্ট্রের একটা দায়িত্ব আছে। এখন আপনি নাগরিক হিসাবে সিদ্ধান্ত নিলেন, আমাদের এখানে আপনি দেখবেন যে প্রায়ই আমরা কতগুলো মশকরা করি যে দুর্নীতি মুক্ত দিবসে আন্তর্জাতিক সূচক টুচক এগুলো প্রকাশিত হয়, আমরা এখানে স্কুলের শিক্ষার্থীদেরকে ছবি আঁকাই দুর্নীতি বিরোধী দিবসে।
উৎসব পালন করি, ইত্যাদি ইত্যাদি করি, এবং ওই ছবি আঁকার যে কাগজটা কেনার সময় আমরা কিছু টাকা এদিক সেদিক করি যাকে দায়িত্ব দিয়ে আর কি। তো এই ধরনের ঠাট্টা মশকরা আছে, কিন্তু মূল বিষয়টা হলো আপনি যদি দুর্নীতি বিরোধী রিয়েল কোনো পদক্ষেপটা নিতে চান তাহলে এটি শুরু করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। যারা দায়িত্বে আছেন, যাদের পাওয়ার এক্সারসাইজ করার সুযোগ আছে, শুরুটা তারা করবেন। কিন্তু এই যে সরকারটা ক্ষমতায় আছে, তার আগের যে সরকারটা ছিল, তাদের কারোর সঙ্গে আমাদের পারিবারিক বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব ছিল না। তাদের সাথে দ্বন্দ্বটা ছিল কোথায়? আমরা যেভাবে চেয়েছি যে রাষ্ট্রটা এইভাবে পরিচালিত হোক, তখনকার সরকার আমাদের যে স্পিরিট, সেই স্পিরিটের বিপক্ষে চলে গেছে, এবং প্রধানমন্ত্রীর কাজের লোক, 400 কোটি টাকার মালিক, 15 বছরে এই সম্পদ তিনি অর্জন করেছেন। এটি শোনার পরে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে ধরনের উদ্বিগ্ন হওয়া উচিত ছিল, সে উদ্বিগ্ন না হয়ে তিনি আর অনেকটা ঠাট্টা করে বলেছেন যে সে নাকি এখনো প্লেনেও চলাফেরা করে। অর্থাৎ আপনি এর ভেতর থেকে আমাদের যে স্টেট মেকানিজম যেটা আছে, আমাদের পলিসি মেকার যারা আছে, তাদের দৃষ্টিভঙ্গিটা আপনি বুঝতে পারবেন। ফরিদপুরের ছাত্রলীগের নেতা 2000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। এটি পত্রপত্রিকা আসার পর যদিও তাদের বিরুদ্ধে কতগুলো লিগ্যাল অ্যাকশনে গিয়েছিল। এখন সরকারের দায়িত্বটা আমি বলি, আজকের যারা সরকারে আছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল অনেক বেশি। এই কারণে বেশি, ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে আপনি কখনো সালমান রহমানকে আমরা দেখিনি। ডক্টর মোহাম্মদ ইউনূসের পেছনে আমি ব্যাংক ডাকাত, তারপরে হচ্ছে ওই যে ফুটপাত দখল করে যারা চাঁদাবাজি করে ইত্যাদি ইত্যাদি, এদেরকে আমি দেখিনি। আমি শুরুতে দেখেছিলাম কতজন ইয়াং বিশ্ববিদ্যালয়ে পাঠ করা স্টুডেন্ট যারা গণ অভ্যুত্থানে একেবারে জীবন বাজি রেখে একটা পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিল, তারা এয়ারপোর্টে গিয়ে তাকে রিসিভ করেছিলেন আজ থেকে 1 বছর আগে। সুতরাং আমার প্রত্যাশার জায়গাটা এই কারণে ছিল যে এই যে স্বচ্ছ মুখগুলো দেখছি, তারা আমাদের পলিটিক্সে স্বচ্ছতার রিফ্লেকশনটা তারা নিয়ে আসবে। কিন্তু গত 1 বছরে আমার অবজারভেশন, আমি লিখে রেখেছি কতগুলো, আমি আপনাকে বলবো, আমার সেই প্রত্যাশা তারা পূরণ করেনি, বরং সরকারের পক্ষ থেকে কতগুলো জায়গায় তারা কতগুলো মেসেজ আমাদেরকে দিয়েছে, যে মেসেজের ভেতর থেকে আমি স্পষ্ট বুঝতে পেরেছি যে সরকার আমার ওই প্রত্যাশা পূরণ করতে চায় না, বরং আমার সাথে এক ধরনের ধোঁকাবাজি করে। আমি এই বাকি আপনার যেই তথ্যগুলো সেগুলো আমি আপনার কাছ থেকে নেব। তার আগে আমি একটু শামসুল আলম লিটন আপনার কাছে জানতে চাই যে বিএনপি মহাসচিব যেই বার্তা আজকে অর্থ উপদেষ্টাকে পাশে নিয়ে বলেছেন যে আগে 1 লক্ষ টাকা দিতে হতো, এখন দিতে হচ্ছে 5 লক্ষ টাকা, ব্যবসায়ীদের বরাত দিয়ে তিনি এটা বলেছেন। নিশ্চয়ই এটা ব্যবসায়ীরা তার সাথে কথা বলে তাদের কাছ থেকে তথ্য নিয়ে, এটা আসলে মানে সরকারকে ব্যর্থ বলা যায় কিনা, বা তিনি আসলে কি বোঝাতে চাইলেন? যেমনটি আমাদের আরেক বক্তা বলছিলেন যে এর আগে সাবেক প্রধানমন্ত্রী তার যেই পিয়ন তিনি এতগুলো টাকা নিয়েছেন, কিন্তু আমরা এই 1 বছরের ভেতরে দেখেছি যে উপদেষ্টার যিনি আসলে সহকারী, তার কিন্তু অঙ্কটাও, তার ঘুষ নেওয়ার অঙ্কটাও কিন্তু ছোট নয়। কি বলবেন আপনি? ধন্যবাদ। আমাদের সহালোচক শহীদ ভাই তুখোড় ছাত্রনেতা এক সময়কার, তিনি যে কথাগুলো বলছিলেন, আসলে প্রত্যাশা তো অনেক কিছুই থাকে, এবং আমাদের যে মূল প্রত্যাশাটা যেটা ছিল সেটা ছিল ফ্যাসিবাদ শব্দটার ভেতরেই, ফ্যাসিবাদকে মুক্তি শব্দটার ভেতরেই মূল প্রত্যাশাটা ছিল। কিন্তু ঠিক যেমনিভাবে মুক্তিযুদ্ধের পর নানা প্রত্যাশার কথা বলে যেসব মূলনীতির ভিত্তিতে মুক্তিযুদ্ধ হয়েছিল তাকে বদলে ফেলে ব্যক্তি এবং কোটারি একটা গোষ্ঠী তৈরি করা হয়েছিল, এবং তাদের মন মতো তারা নানাভাবে নানা কিছুকে চিত্রায়িত করেছে। এমনিভাবে আমরা এখন আমাদের অনেকের অনেক প্রত্যাশার কথা বলি, বাট মূলত ফ্যাসিবাদ উৎখাত হওয়ার পর কী হয়? ফ্যাসিবাদ উৎখাত পর দেশটি মানুষের শাসনে আসে, তেমনিভাবে জনতার সরকারের শাসনে এসছে, এটা নিয়ে হয়তো তেমন কোনো বিতর্ক নেই। এবং আমিও মনে করি এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার, বিপ্লবের সরকার, গণঅভ্যুত্থানের সরকার ইত্যাদি অনেক কিছু নিয়ে অনেক আলাপ আলোচনা হতে পারে, কিন্তু মূলত এটি হচ্ছে বিপ্লব পরবর্তী জনতার সরকার। তার কাছে সবচেয়ে বেশি প্রত্যাশা যেটা ছিল সেটা হচ্ছে ফ্যাসিবাদ থেকে গণতন্ত্রের উত্তরণ। কারণ আমাদের দেশটি স্বাধীনতার যে ব্যাপারটি ছিল, যেহেতু আমরা দীর্ঘদিন ফ্যাসিবাদের আড়ালে, ফ্যাসিবাদ পাপেটে পরিণত হয়েছিল, এবং পার্শ্ববর্তী দেশের যে এই ফ্যাসিবাদের উত্তরণে, ফ্যাসিবাদের যে জন্ম বিকাশে ভারত একেবারে প্রথমে দায়ের ভূমিকায় ছিল, এবং পরবর্তীতে প্যারেন্টের ভূমিকায় গিয়েছে, এবং পরবর্তীতে গার্ডিয়ানের ভূমিকায় গেছে। সুতরাং আমাদের ওই অবস্থা থেকে যে উত্তরণ, আমাদের হাতে, বাংলাদেশের মানুষের হাতে বাংলাদেশের মানুষের শাসন এবং নিয়ন্ত্রণকে ফিরিয়ে আনা, সেই কাজটা কতটুকু হয়েছে?
সেই কাজটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমার মনে হয় প্রত্যাশার মূল জায়গাটা যদি আমরা ঠিক রাখি, যে আমরা রাইট ট্র্যাকে যাওয়া, জনগণের শাসন অর্থাৎ পাথওয়ে টু ডেমোক্রেসি, সেখানে গিয়ে, কারণ আমাদের মতো যে ডেমোক্রেসিক ভ্যালুর উপরে ভিত্তি করে যে রাষ্ট্র জন্ম হয়েছিল, সেখানে কিন্তু অনির্বাচিত সরকার এটি কোনোভাবেই বেশি দিন চলতে পারে না। এর হাইয়েস্ট স্ট্যান্ডার্ড 2 ইয়ার্স হয়েছিল এবং সেটার পরিণতি আমরা দেখেছি, একটা ফ্যাসিবাদী শাসন জেঁকে বসেছে এবং সেটি সংস্কারের নামে এসেছিল, সেটাও সংস্কারের নামে এসেছিল। এবং আবার এখন যে সংস্কারের যে ন্যূনতম সংস্কারের যে কথাটা, সেটা হচ্ছে মানুষ যাতে তার সরকার নির্বাচিত করতে পারে, মানুষ যাতে তার পররাষ্ট্রনীতিতে ইম্প্যাক্ট তৈরি করতে পারে, সরকার যাতে তার নিজের এবং কোটারি স্বার্থে দেশকে অন্যের কাছে বন্ধক দিতে না পারে, এই ব্যাপারগুলোর জন্য একটা জনগণের সরকার দেওয়া দরকার ছিল। সেটা প্রায়োরিটি থেকে কিন্তু আমরা প্রাধিকার থেকে আমরা সরে গিয়েছি। এখন আমরা সংস্কারের যে কথাটা বলছি, আবার 111-এর সংস্কারের মতো হচ্ছে কিনা, এখানে প্রত্যাশার জায়গাটা ভেরি ক্লিয়ার করা দরকার। রাজনীতিকরা যেভাবে রাজনীতিকদের যেভাবে ঘোরানো হচ্ছে সংস্কারের কথা বলে, মিটিং আর মিটিং, এর উদ্দেশ্য নিয়ে অলরেডি প্রশ্ন এসছে, কিন্তু রাজনীতিকদের প্রশ্ন ওঠানো উচিত, মিডিয়ার এই প্রশ্ন ওঠানো উচিত, সংস্কারের কি কোনো বাইবেল লাইব্রেরিতে আছে, ওয়ার্ল্ড রেফারেন্সে কোথাও কি আছে সংস্কারের রেফারেন্স? যেখানে সভ্য দুনিয়ায় প্রতিদিন বিভিন্ন আইনের দাড়ি কমা ইত্যাদি পরিবর্তন হয়, প্রতিনিয়ত সংস্কার প্রক্রিয়া চলতে হয়। এখানে আমরা আসলে কি সংস্কার চাচ্ছি? এই প্রশ্ন কি কোনো সংবাদপত্র কখনো সম্পাদকীয় নীতিতে এনেছে? হোয়ার ইজ দ্য এন্ড? এবং ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন হবে না, এটা ফ্যাসিবাদের আরেকটা ভয়াবহ পদধ্বনি। আমি দুঃখিত আজকে নাহিদের কথা থেকে এই কথাটি এসছে, এবং প্রায় এনসিপি যাদের প্রতিটি যে নেতা, প্রতিটি যে সংগঠক, তাদেরকে আমি আমার সন্তানের মতো ভালোবাসি। তারা এই দেশকে মুক্ত করার ক্ষেত্রে তারা সকল দল মত নির্বিশেষে প্রত্যেককে ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিল, সফল হয়েছিল। কিন্তু আজকে যদি শেখ হাসিনার ভাষা, মুক্তিযুদ্ধের চেতনা ইত্যাদি বিক্রি করে যেভাবে দেশকে বাইরের শক্তির কাছে বন্ধক দিয়ে দেওয়া হয়েছিল এবং গণতন্ত্রকে নির্বাসনে দিয়েছিল, আজকে নাহিদদের কথার প্রতিধ্বনি কিন্তু এটা হতে পারে না। আমার প্রিয় সন্তানকে আমি সমালোচনা করতে চাই না, কিন্তু আমার প্রিয় সন্তানকে আমি জানাতে চাই, তোমাদের কেউ যদি বিভ্রান্ত করে থাকে তাহলে তোমরা 111-এর ইতিহাসটি পড়ে দেখো। 53 বছরে বুদ্ধিজীবীদের কথায় বারবার জাতি বিভ্রান্ত হয়েছে, এবং সফা ভাইয়ের ভাষায় বুদ্ধিজীবীদের কথায় এরকম যে এই যে সংস্কার, ঐকমত্য কমিশন, মৌলিক সংস্কার, এই সমস্ত যেই শব্দগুলো, এই শব্দগুলোর পেছনে কিন্তু দেখা যাচ্ছে যে এনসিপি তারা চাঁদাবাজি, অর্থাৎ এনসিপির একটা চাঁদাবাজির ঘটনা, এখানে তারা অনুদান বলছে, যে অনুদানের টাকা যেটা হচ্ছে, ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছেন যে একজন মহিলা সে গাড়ির গ্লাস নামিয়ে দিচ্ছে, সেখানে যদি অনুদানের কথা বলছে, কিন্তু মহিলার যে বক্তব্য, সেই বক্তব্যে তিনি বলেছেন যে বোঝেনি তো, একটু চাপে আছি, 10 লাখ টাকা দেওয়ার কথা থাকলেও এখানে আমার আছে 7 লাখ টাকা। যিনি অনুদান দেবেন তিনি আসলে চাপে পড়ে কেন দেবেন? সে তো নিজের চাপের কথা বলেছেনই যে তিনি একটু সমস্যায় আছেন বা চাপে আছেন, তাহলে সে কি করে আসলে একটা রাজনৈতিক দলকে অনুদান দেন? এই প্রশ্নটি রয়েছে। তারপরে আবার দেখা যাচ্ছে যে এই যে সংস্কার, রাজনীতিবিদদের বিভিন্ন রকম বড় বড় স্বপ্নের যে ব্যাপারগুলো, সেই জায়গা থেকে দেখা গেছে যে কিছুদিন আগে মিটফোর্ড হাসপাতালে যেই খুনটি হলো, সেখানে আসলে সেটার কেন্দ্রবিন্দু হচ্ছে গিয়ে চাঁদাবাজিকে ঘিরে। আজ আপনি হয়তো বা প্রথম আলোর একটা পত্রিকা 24 জুলাইতে আপনি দেখেছেন কিনা, যে ক নিলে চাঁদা, খ নিলে ডোনেশন, গ নিলে ইয়ানত, ঘ নিলে হাদিয়া। এই জিনিসগুলোর আসলে সমাধান কে করবে, বা কোন সংস্কারের ভেতরে এগুলো আসছে কিনা? চাঁদাবাজি বন্ধের জন্য আগস্ট হয়নি, আগস্ট হয়েছে গোটা একটা রাষ্ট্র কাঠামোকে জনগণের কাছে ফেরত আনার জন্য। আমার মনে হয় চাঁদাবাজি হচ্ছে মানুষের শরীর যেমন নানা রোগের উপসর্গে বিভিন্ন সময় ভোগে। আপনি বৃষ্টিতে ভিজলেও জ্বর আসবে, বৃষ্টি না ভিজলেও জ্বর আসবে, ফ্যান চালিয়ে ঘুমালেও জ্বর আসবে, না ঘুমালেও জ্বর আসবে। সো এটা আসলে একটা রাষ্ট্র কাঠামোর ভেতরে যতগুলো ইস্যুজ আছে তার মধ্যে একটা ইস্যু। আমরা বড় বেশি টকটক, অর্থাৎ কলহপ্রিয় অথবা বিতর্কপ্রিয় নেশন। বিতর্কটা শুনতে ভালো লাগে, কলহটা শুনতে ভালো লাগে না। এই বিতর্কগুলোর আড়ালে কিন্তু আমরা আসল বিতর্ক হারিয়ে যাচ্ছে। আমি মনে করি যে চাঁদাবাজি কি পৃথিবীতে নাই? 2005 সালে আমি তখন মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করি একটা টেলিভিশন স্টেশনের জন্য। কিন্তু সাধারণ মানুষ আসলে জানতে চায় যে এই যে গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থানের এই বিগত 1 বছরে আসলে চাঁদাবাজি বাড়লো কিনা। না, আমি চাঁদাবাজি, আজকে মির্জা ফখরুল যে বক্তব্য দিয়েছেন সেটাতে তো সেটাই আসলে অবশ্যই বেড়েছে, এবং কি পরিমাণ বেড়েছে সেটা আমরা সবাই টের পাচ্ছি, এবং আমাদের পরিচিত জন যারা বিভিন্ন ধরনের কাজকর্মে জড়িত তারা সকলে টের পাচ্ছে। আমি কিন্তু বলছি যে বিশ্বের সবচেয়ে বেশি আইনের শাসনের আওতায় এবং মানুষ যেখানে শান্তিতে ঘুমাতে পারে, কাজ করতে পারে, ব্যবসা করতে পারে, তার মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ওয়ান অফ দ্য টপ।
সেখানে 2005 সালে, আজ থেকে 20 বছর আগে, সকালবেলা দেখলাম যে রিপাবলিকান পার্টি, তখন জুনিয়র বুশ ক্ষমতায়, তার একজন সিনিয়র কংগ্রেসম্যান, যিনি প্রতিরক্ষা কমিটির প্রধান ছিলেন, তিনি তার বাড়ি বিক্রি করেছেন, 3 মিলিয়নের বাড়ি বিক্রি করেছেন $7 মিলিয়ন। এই অপরাধ, অর্থাৎ বুঝতেই পারছেন, অস্ত্র যে সাপ্লাই করেছে সে তাকে বেশি দামে, ডাবলের চেয়েও বেশি দামে ওই সিনিয়র কংগ্রেসম্যানের বাড়ি কিনে নিয়েছে, অর্থাৎ 4 মিলিয়ন ঘুষ দিয়েছে মূলত। এই কারণে কোনো কংগ্রেসম্যানকে আমি কখনো আমেরিকাতে এইভাবে পলিটিশিয়ানদেরকে এভাবে বেইজ্জতি করতে দেখি নাই। 2005 সালের ঘটনা, এখনও হয়তো পাবলিক ডোমেনে পাবেন, কোমরে রশি দিয়ে ধরে নিয়ে যাচ্ছে এই হোমল্যান্ড সিকিউরিটি। তো এখন কথাটা হচ্ছে যে এই যে আমেরিকান একটা সংস্থা একজন কংগ্রেসম্যানকে, তাকে কিন্তু বরখাস্ত করা হয় নাই, কিছুই না। এখন কথাটা হচ্ছে যে ওখানে যদি চাঁদাবাজি এভাবে হয়, আমি যেখানে এখন বসবাস করি যুক্তরাজ্যে, প্রায় বিভিন্ন ধরনের ডিনার হয়। তো ডিনারে আমাদের বাংলাদেশি এমপি যিনি হয়েছেন, তিনি সর্বোচ্চ বিপুল পরিমাণ টাকা তিনি কিন্তু টিউলিপ সিদ্দিক কিন্তু তার যে ফান্ড রেজিং ডিনারে পেয়েছেন। এগুলো কিন্তু পাবলিক ডোমেনে আলোচনা আছে, অর্থাৎ এগুলো হচ্ছে সবই চাঁদা। বিভিন্ন জন ওখানে গিয়ে প্রধানমন্ত্রীর কাছ থেকে কাজ বাগানোর জন্য টিউলিপ সিদ্দিকের ওখানে গিয়ে তারা টাকা দিয়েছে, কারণ হচ্ছে যে এইটা দিলে সে কাজটা পাবে, এবং অনেকে হয়তো ভোটারই না, কারণ এগুলো দেখার জন্য আবার ওই ধরনের কিছু। এইরকম চাঁদাবাজি আমি রাজনৈতিক অরাজনৈতিক সকল ক্ষেত্রেই আছে, কিন্তু এটা এই যে চাঁদাবাজি নির্মূল, শরীফ ভাই যেটা বলছিলেন, দমন নয় বরং নির্মূলের সিস্টেম ইন প্লেস আছে কিনা, এবং সেই প্লেসটা কিন্তু নির্দিষ্টভাবে ব্যবহার করবেন এবং নিশ্চিত করবেন সরকারকে, রাজনৈতিক দল। এখন রাজনৈতিক দলই তো চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাহলে কেমন করবেন? আসলে ব্যাপারটা রাজনৈতিক দলও না, সরকারও না, ব্যাপার হচ্ছে যে কমপ্লায়েন্ট বডি ইন প্লেস আছে কিনা। না হলে মানুষ বিক্ষুব্ধ হয় এবং পরবর্তী নির্বাচনে গিয়ে ধোলাই করে ফেলে, দুর্নীতিবাজদেরকে জিততে দেয় না। সিস্টেম ইন প্লেস থাকতে হবে। এই যে সংবাদপত্রের স্বাধীনতা, মিডিয়ার স্বাধীনতা কে দেয়? সরকার দেয়। সরকার মানে কি? রাজনৈতিক দল। তো রাজনৈতিক দলই তো সংবাদপত্রের স্বাধীনতার বিপক্ষে নানা ধরনের কাজ করে, সাংবাদিকদেরকে পিটায়, পুলিশ দিয়ে পিটায়, অথবা বিরোধী দলের কর্মীরা রাজনৈতিক নেতাকর্মীদের দমন করে। তাহলে তারা কীভাবে দেয়? মূলত বুঝতে হবে সিস্টেম ইন প্লেস থাকতে হবে, রাষ্ট্রটা রাইট ডিরেকশনে আছে কিনা, ফিরিয়ে আনতে হবে জনগণের শাসন জনগণের কাছে। এর মানে এটা না যে ডক্টর ইউনূসের সরকারের প্রতি আমার অথবা বৃহত্তর জনগোষ্ঠীর কোনো অনাস্থা আছে, তা নয়। সরকার ইন প্লেস আছে, কিন্তু সিস্টেমগুলো ইন প্লেসে নাই, সেটা ফেরত নিয়ে আসা সবচেয়ে বেশি জরুরি। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনি কিছু পয়েন্ট বলছিলেন। জি, আমি বলছিলাম আমরা সাধারণত এই কথাগুলো বলার সময় আমরা এর আগের যে রেজিম তার সঙ্গে আমরা একটা কম্পেয়ার করি। আমরা ডক্টর ইউনূসকে কেন নিয়ে আসলাম, অথবা আগের যে রেজিম যারা কন্ট্রোল করতেন তাদের সাথে আমাদের কারো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব, বিরোধ এগুলো ছিল না। তাদের শাসনামলে এমন কতগুলো উপসর্গ আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতিতে দেখা দিয়েছিল যেগুলো নাগরিক হিসাবে আমাদের জন্য, মানুষ হিসাবে আমাদের জন্য অসহনীয় হয়ে উঠেছিল এবং দুর্বিষহ হয়ে উঠেছিল। এবং এই উপসর্গগুলোকে বিস্তৃত করার ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে যারা দায়িত্বে ছিলেন তারাই এগুলোকে প্রমোট করেছে। উদাহরণ আমি বললাম যে প্রধানমন্ত্রী তিনি উদ্বিগ্ন হননি। তো এই জায়গাটা কতগুলো চেঞ্জগুলো কি থাকবে সেগুলো আমি আপনার কাছ থেকে এসে শুনবো। সময় হয়েছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আলোচনার বিষয় ঘুষ দুর্নীতির মূল উৎপাটন করবে কে বা কিভাবে। একটু বলে রাখি যে অনেকেই ঘুষ দুর্নীতি বা চাঁদাবাজির ব্যাপারে বলছে যে বিএনপি নিলে চাঁদা, এনসিপি নিলে ডোনেশন, জামাত নিলে ইয়ানত, চরমোনাই নিলে হাদিয়া, আর গণ অধিকার পরিষদ নিলে বিকাশ। কিন্তু দিন শেষে যা দিতে হবে এবং যা না দিলে ব্যবসা বাণিজ্যের বাধা আসবে তারই আদি নাম চাঁদা। এই আলোচনায় আমাদের সাথে আজ স্টুডিওতে যুক্ত আছেন মানবাধিকার কর্মী এবং সিনিয়র সাংবাদিক শামসুল আলম লিটন এবং বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরীফুজ্জামান শরীফ। আমরা কথা বলছিলাম বিরতিতে যাবার আগে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার সাথে। ধন্যবাদ। এই অনিয়ম দুর্নীতিগুলো কেন বন্ধ হওয়া দরকার? কয়েকদিন আগে আমাদের প্রাণী সম্পদ উপদেষ্টা একটা তথ্য দিয়েছেন যে আমাদের এখানে আমাদের জাতীয় মাছ ইলিশ, কিন্তু আপনার এখন ইলিশ মাছ খাবেন আপনি, একজন সাধারণ মানুষের পরিবার, তাকে 1 বছর ধরে অপেক্ষা করতে হয় যে সে কোনো একদিন তার স্বপ্ন যে জাতীয় মাছ এটি তার পরিবারের সদস্যদের নিয়ে খাবেন। কেন? উনি বলেছেন যে পথে পথে চাঁদাবাজির থেকে বাজার ব্যবস্থাপনার ত্রুটির কারণে এই মাছটা এখন আমাদের হাতের নাগালের বাইরে চলে গেছে সাধারণ মানুষের। তার অর্থ হলো যে যখন অনিয়ম দুর্নীতিটা হয় তার ইম্প্যাক্টটা সাধারণ মানুষের উপরে পড়ে। এখন সরকার কি চাইলে এই দুর্নীতি, এই যে অনিয়ম, এটি চাইলেই বন্ধ করতে পারে? আমি মনে করি যে
সরকার এই ঘটনাগুলো কেস টু কেস সে রিয়াক্ট করবে না, কিন্তু তাকে একটা মেসেজ দিতে হবে যে এই ধরনের কোনো ঘটনা যদি ঘটে, আমার দৃষ্টিগোচর হয়, তাহলে আমি দৃঢ় অ্যাকশন গ্রহণ করব। কিন্তু আমরা সরকারের কাছ থেকে কি সেটি পাচ্ছি? লিটন ভাই একটা মৌলিক প্রশ্ন করেছেন যে সরকার আসলে কোন কোন জায়গায় ইন্টারভেনটা করবে, সরকার কোন কোন জায়গায় হস্তক্ষেপ করবে এই সময়ের মধ্যে। আপনি জানেন যে এই সরকারটা কিন্তু ট্র্যাডিশনাল যে কেয়ারটেকার গভর্নমেন্টগুলোর আগে এসেছে সেই ধরনের গভর্নমেন্ট না। 91-এ বিচারপতি শাহাবুদ্দিন এসেছিলেন শুধুমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য, অথবা লতিফুর রহমানের সরকারটা এসেছিল কেবলমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য। কিন্তু এই সরকার কিন্তু বলছে যে আমরা শুধুমাত্র একটা নির্বাচন দেওয়ার জন্য আসিনি, আমরা আমাদের সোসাইটির মধ্যে বিভিন্ন পরতে পরতে যে অন্ধকারগুলো জমা হয়েছে, যে আবর্জনাগুলো জমা হয়েছে, এই আবর্জনাগুলো আমরা দূর করব। তো আবর্জনা যদি দূর করতে হয় তাহলে আপনার ইকোনমির একটা বড় জায়গাটা হচ্ছে এটা। সালমান রহমান যখন বাংলাদেশের শেয়ার মার্কেটটা নিয়ন্ত্রণ করতেন তাদের সময় তারা কয়েক লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছেন, লোপাট করে দিয়েছেন। গত 1 বছরে আপনি শেয়ার মার্কেট থেকে প্রায় লক্ষ কোটি টাকা, 1 লাখ কোটি টাকা লুট হয়ে গেছে। সুতরাং সরকার কি এখন হাত পা গুটিয়ে বসে থাকবে? নো। হাত পা গুটিয়ে বসে থাকবে কিনা সরকার, সেই বিষয়টি আমি আসলে জানতে চাইবো যে জনাব শামসুল আলম লিটন আপনার কাছ থেকে একটু যদি, যেটি উনি বললেন, দেখেন একটা বিষয় আমরা যেটা দেখেছি আমাদের বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে যে হাজার হাজার রক্তে ভেজা যেই জুলাই গণঅভ্যুত্থান, সেই গণঅভ্যুত্থান থেকে যে গঠিত এনসিপি, তারা কিন্তু দেখা যাচ্ছে যে কোনো রকম কামাই রোজগার ছাড়াই এনসিপি গত রমজানে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে তারা একটা পলিটিক্যাল যে পার্টি তাদের ইফতারের একটা দাওয়াত করেছে, সেখানে কি ডোনার পার্টি, ডিনার পার্টিও সেখানে দিয়েছে। আচ্ছা, সেই জায়গাকার খরচটা কোথা থেকে উঠে আসলো সেই প্রশ্নের জবাবে তারা বলেছেন যে বিভিন্ন ব্যবসায়ীরা অনুদান হিসেবে তারা দিয়েছে, কিন্তু ব্যবসায়ীদের সেখানকার নাম জানতে চাইলে তাদের অনুরোধে সেখানে নাম বলা হয়নি। এই চাঁদাবাজির পেছনে কি আমাদের ব্যবসায়ীরাও কোনোভাবে যুক্ত কিনা, বা তাদের আসলে ভীতির জায়গাটা কোথায় যে ডোনেশন দিতে হবে বা তাদেরকে সহায়তা করতে হবে, রাজনৈতিক দলগুলোকে খুশি করতে হবে, নাহলে তারা ব্যবসা বাণিজ্য পাবে না বা কাজ পাবে না, বিষয়টা কোথায়? কামাই রোজগার, ওই যে শব্দটা বললেন, কামাই রোজগারটা বৈধ কি অবৈধ, সঠিক কি বেঠিক, এটা নির্ধারণ করার জন্য এই রাষ্ট্রে আমরা কি করেছি? যেই রাজনৈতিক দল পরবর্তী 5 বছরে 30 থেকে 40 লক্ষ কোটি টাকার বাজেট নির্ধারণ করবে বর্তমান সময়ে, সেই রাজনৈতিক দলগুলো কিভাবে চলছে তার অ্যাকাউন্টেবিলিটি, হ্যাঁ আমরা জানি 2008 সালে যে নির্বাচন আইপিও সম্ভবত আইনটার নাম, সে অনুসারে কিন্তু পাবলিক রিপ্রেজেন্টেশন অ্যাক্ট তো পিআরএ সম্ভবত ওই অনুসারে একটা দিতে হয় অডিটেড রিপোর্ট। কিন্তু দলগুলো যে অডিটেড রিপোর্ট দেয়, এটা নিয়ে কি আমরা কি এনাফ প্রশ্ন করেছে, মানুষ প্রশ্ন করেছে, মিডিয়া প্রশ্ন করেছে রাজনৈতিক দলগুলোকে? বরং রাজনৈতিক দলগুলোর সদস্যদের চাঁদা, তারপরে অন্যদের কাছ থেকে ম্যাচ ফান্ডিং বিভিন্নভাবে, অবশ্যই ব্যবসায়ীরা চাঁদা দেবে। ব্যবসায়ীরা যখন যে তাদের যে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি হিসেবে তারা কিন্তু রাজনৈতিক দলকে চাঁদা দিতে পারে, এটা সারা দুনিয়াব্যাপী বৈধ, কিন্তু এটা ডিক্লারেশনে থাকতে হবে, ট্যাক্স ডিক্লারেশনে থাকতে হবে, এবং সেটা কিন্তু ট্যাক্স রেয়াত পাবেন। এখন কথা হচ্ছে এই কালচার তো তৈরি হয়নি। তারপর কোনো দেশে, বিশ্বের যেসব দেশে গণতন্ত্র সুসংহত, সেখানে কিন্তু রাষ্ট্র আগের নির্বাচনের ভোট অনুসারে একটা নির্দিষ্ট সংখ্যক পয়সা দিয়ে থাকে। তো এইভাবে নানা রকমের ফান্ডিং সোর্স থাকে, কারণ যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকে যদি আপনি বলেন আপনি জিরো ফান্ডিং আপনি এইভাবে করেন এবং আপনি নির্বাচিত হয়ে দেশ চালাবেন, তাহলে তো এখানে তো আমরা ইচ্ছাকৃতভাবেই পুরো একটা সিস্টেমকে রেখে দিলাম যে এর মধ্যে তুমি যা খুশি করো এবং তুমি কিন্তু সব কিছুর ঊর্ধ্বে। আমার মনে হয় মৌলিক আলোচনা হচ্ছে এইগুলো। কিন্তু এই জায়গাটাতে ওরা শুধু যে আমাদের প্রিয় সন্তানরা এনসিপি, তাদের প্রতি অনেক মানুষের অনেক অগাধ আস্থা আছে, আমার অসম্ভব আস্থা আছে, কিন্তু আমি খুবই দুঃখ পেয়েছি শুধু এই ঘটনা না, এই ঘটনা তো অসংখ্য মানুষের মনে প্রশ্ন জমা দিচ্ছে এবং যাদের রেসপেক্টের জায়গাটাতে চিট ধরার কারণ হতে পারে। কিন্তু ওরা যে অফিসটা নিল, সেই অফিসটা হচ্ছে একজন ভূমিদস্যু রূপায়ণ গ্রুপের, এবং অনেক ধরনের অসংখ্য, আমার মনে হয় হাজারখানেক মামলা আছে দুর্নীতি, জমি দখল এবং বহু ধরনের দস্যুতার। সেখানে অফিস নেওয়ার মানে কি? নুরুল হক নুররা যখন অফিস নিতে পারে না, আমরা সারা দুনিয়াতে মানবাধিকার নিয়ে যারা কাজ করি, ছাত্রদের উপরে বিভিন্ন ধরনের সহিংসতার বিপক্ষে তাদের পাশে দাঁড়িয়েছি, তারা কিন্তু অনেকভাবে সাহায্য করেও এই শহরে একটা ছোট রুমের অফিস নিতে পারি নাই, নিয়ে দিতে পারি নাই, সাহায্য করতে পারি নাই, কারণ এটা তাদের ডেমোক্রেটিক রাইট ছিল। আজকে ওরা ভূমিদস্যুর অফিসে উঠলো, ওদের কেন এটা করতে হবে? কেন ওদের মধ্যে এই বিবেকটা আসলো না যে এই ভূমিদস্যুটি চিহ্নিত? দ্বিতীয়ত আজাদ সাহেবের
অফিসে গিয়ে তারা প্রেস কনফারেন্স করলো, তারা সেখানে অনেকেই বলছেন এবং এটা বিশ্বাস করার যথেষ্ট গ্রাউন্ড আছে যে তার ইনিশিয়াল ফান্ডটা তারা ওখান থেকে পেয়েছে। হয়তো বা এটা সঠিক হতে পারে, নাও হতে পারে, কিন্তু আজাদ সাহেবের বিতর্কিত, কারণ উনি গত এই কয়েক মাস আগে সেই আগস্টের তিনি শেখ হাসিনা এই যে বিতাড়িত স্বৈরশাসককে তিনি বলছিলেন মাননীয় প্রধানমন্ত্রী ঠিক করবেন বিরোধী দলীয় নেতা কে হবেন, কারণ উনি নিজে আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন এবং উনি নমিনেশন না পেয়ে তিনি কিন্তু 60 জন সদস্যদেরকে স্বতন্ত্র সদস্যকে নিয়ে উনি বিরোধী দল করবেন। এরকম একটা ছেঁচড়া শিল্পপতিকে আমরা বিরতিতে চলে যাব, তার আগে একটু আপনার কাছে আমার একটা প্রশ্ন থাকবে। এই যে এনসিপির অফিসের কথা আপনি বললেন এবং আরো যে কথাগুলো বললেন, একটা মানে এরকম একটা ভূমিদস্যু তারা একটা অফিসে একটা রাজনৈতিক দলকে একটা জায়গা দিয়ে দিচ্ছে, ফ্যাসিলিটিস দিচ্ছে, বিনিময়ে আসলে তারা কি নিচ্ছে সেটা আসলে কতটুকু যৌক্তিক বা কতখানি নিতে পারে সেই বিষয়ে আপনার কাছে আমার প্রশ্ন থাকবে। তবে সময় হচ্ছে ছোট্ট একটি বিরতির। প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠান থেকে নিচ্ছে আরও একটি বিরতি, ফিরছে একটু পর। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন। আবারও স্বাগত প্রযত্নে বাংলাদেশ অনুষ্ঠানে। আমাদের আজকের আয়োজনের বিষয় ঘুষ দুর্নীতির মূল উৎপাটন করবে কে, কিভাবে। আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে আছেন শামসুল আলম লিটন এবং শরীফুজ্জামান শরীফ। আমরা কথা বলবো এই মুহূর্তে শরীফুজ্জামান শরীফ আপনার সাথে। ঠিক যেই সেটা আপনি হাদিয়া বলেন, চাঁদা বলেন, অনুদান বলেন, ফান্ড বলেন, ডোনেশন বলেন, যাই বলেন না কেন, এই যেই জিনিসগুলো রাজনৈতিক দলগুলোকে দেওয়া হচ্ছে, বিগত সরকারের আমলেও দেওয়া হয়েছে এবং তার যথেষ্ট প্রমাণ এবং সেই সাথে তার পুরো তথ্য আছে, এগুলোর বিনিময়ে আসলে যে সুবিধাগুলো ভোগ করছে সেটা আসলে আমাদের দেশের জন্য কতটা উপকারী, বা ব্যবসায়ীরাও যারা অভিযোগ করছেন তারাও কি কোনোভাবে দায়ী কিনা? ধন্যবাদ। আসলে চাঁদা কখন দেয়? একটা শিল্প গ্রুপ এই ধরনের পরিস্থিতিতে ভয়ের মধ্যে পড়ে চাঁদাটা দেয়, এবং ভয়টা সে কেন করে? যখন তার কতগুলো দুর্বলতা থাকে এবং সেই সুযোগটাকে অন্যরা কাজে লাগায়। এই কাজেটা এই সময়কালে কারা লাগাচ্ছে? একেবারে শীর্ষে হলো এনসিপির বিরুদ্ধে। আপনি গত 1 বছর আগে যারা হলের ক্যান্টিনে খেতেন, বাকি খেতেন, রিকশায় চড়তেন, ইত্যাদি ইত্যাদি, তাদের জীবনের যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা যদি এই গণ অভ্যুত্থানের যে মেইন স্টেক হোল্ডার যারা আহত হয়েছেন তাদের জীবনে যদি এই পরিবর্তনটা সেম আসতো, তাহলে আমি বলতাম যে এখানে একটা ইকুয়ালিটির ভেতর থেকে আপনি এই ইম্প্যাক্টটা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যারা আহত হয়েছেন তারা হাসপাতালে চিকিৎসা না পেয়ে অভিমানে বিষ খাচ্ছেন, আর এই গণ অভ্যুত্থানে যারা সামনে ছিলেন তাদেরকে তাদের যে চেহারা, তাদের যে জীবনযাপনের যে পরিবর্তন, এগুলি এসেছে। এখন জামাত, এনসিপি ইত্যাদি ইত্যাদি আপনি বললেন, আমার অবজারভেশন হচ্ছে যে এই সময়কালে বিএনপির এক শ্রেণীর নেতাকর্মী একেবারে দানবের মতন আচরণ করছে যেমন সত্যি, আবার একই সাথে বিএনপির বিরুদ্ধে অনলাইন ক্যাম্পেইনটাও হচ্ছে প্রবল। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখা গেল যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেলে এই সরকারের ক্রিটিক করেছে এবং সেটি ভাইরাল হলো। পরের দিন যখন সোশ্যাল মিডিয়া এলো যে মির্জা ফখরুলের ছেলে নাই, সেদিন আর ওটি আর ভাইরাল হলো না। কারণ হলো একটা অংশ বসে আছে যে খুব পরিকল্পিতভাবে বিএনপিকে টার্গেট করার জন্য। কিন্তু রাজনৈতিক দলগুলো ইনক্লুডিং বিএনপি, যে এরা যে দুধে দেওয়া তুলসী পাতা, আমি সেটি বলি না, তাদের ভিতরে প্রচুর ক্রিটিক করার মতন জায়গা আছে। এবং এই গণ অভ্যুত্থানের ভেতর থেকে যে পরিবর্তনটা তাদের হওয়া উচিত ছিল সেই পরিবর্তনটা তাদের হয়নি। সরকারের জায়গাটা আমি শেষ করে দিব। এই জায়গাটায় যেহেতু সরকার কেবলমাত্র নির্বাচনের জন্য আসেনি, সে কতগুলো বেটার প্র্যাকটিস আমাদেরকে করবে এটি দেখানোর কথা সরকারের ছিল, কিন্তু সরকার সেই কথা রাখেনি। আমাদের শিল্পকলার ডিজি পদত্যাগ করেছিলেন কেন? শিল্প উপদেষ্টার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে। সরকার কি সেটি অনুসন্ধান করেছে? অনুসন্ধান করেনি। এই সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছরের সেপ্টেম্বর মাসে অভিযোগ এলো যে টাকার বিনিময়ে ডিসি নিয়োগ দেওয়া হয়েছে। সরকার তাৎক্ষণিকভাবে 4 জন উপদেষ্টাকে নিয়ে একটা তদন্ত কমিটি করেছিল। 1 বছর অতিক্রান্ত হলেও সেই তদন্তের কোনো রিপোর্ট হয়নি। এই উপদেষ্টারা কেউই তাদের সম্পদের হিসাব দিচ্ছে না। আমি এই সময় চলে যাব শামসুল আলম লিটন আপনার কাছে, যে যদি এরকমই আসলে হতে থাকে যে আওয়ামী লীগের সময় একরকম দেখেছি, এখন এই গণঅভ্যুত্থান যার ভেতর দিয়ে অনেক আশা প্রত্যাশা, মানুষের অনেক পরিবর্তন, সেই জায়গাতেও যদি দেখা যায় যে রাজনৈতিক দলগুলো বিভিন্ন নামে যদি তারা এরকম ফান্ড, চাঁদা, হাদিয়া কালেক্ট করতে থাকে, পরিবর্তনটা আসলে আসলো কোথায়? আদৌ কি এসেছে কিনা? না, পরিবর্তন তো রাতারাতি কোনো ব্যাপার না। দেখুন, বাংলাদেশের ছোট একখণ্ড ভূমিতে 18 কোটি মানুষ, অথবা এখন ধারণা করা হয় 20 কোটির প্লাস। এই মানুষের দৈনন্দিন যে সমস্যা, প্রতি 1% মানুষের যদি কোনো না কোনো সংকট থাকে, তাহলে 18 লক্ষ অথবা 1 কোটি 80 লক্ষ মানুষের
সংকট সমাধানে এই রাষ্ট্রের বিভিন্ন মেকানিজম কাজ করে। সুতরাং আমাদের মনে হয় প্র্যাকটিক্যালি অনেক কিছু চিন্তা করা উচিত। এই রাষ্ট্র তো কেউ চালিয়ে দিয়ে যাবে না, আমাদের রাষ্ট্রকে আমাদেরই ঠিক করতে হবে এবং রিপাবলিকের স্বপ্ন দিয়ে নিয়ে যে আমাদের মুক্তিযোদ্ধারা ৭১-এ জীবন দিয়েছিল সেই রিপাবলিকের দিকে আগাতে হবে, যেখানে মানুষের সিস্টেমগুলোকে ইনপ্লেস করবে। এখন ধরুন সবচেয়ে বেশি পরিবর্তনের কথা বলা হয়, সংস্কারের কথা বলা হয় এনসিপি থেকে, তারপরে বলা হয় জামাত থেকে, তারপরে বলা হয় বিএনপি। আমি দেখেছি বড় রাজনৈতিক দলের আওয়াজটা একটু কম, তারা গণতন্ত্রের কথা বলছে এবং গণতন্ত্রটা মনে হয় যেন সবাই মিলে বলছে যে না, নির্বাচনে করা যাবে না। তো এই যে উল্টো রথ, এটা খুবই ভয়ঙ্কর। এবং আপনি বলছিলেন কে করবে? কে করবে? রাষ্ট্র করবে। রাষ্ট্র মানে সরকার করবে। সরকার মানে কি? নির্বাচিতরা করবে। আর নির্বাচিতরা আমরা কেন ভুলে যাচ্ছি? আপনি 5 বছরের জন্য একজনকে নির্বাচিত করবেন? নো, যেই সরকারটি আসবে। আমি একটা কথা একটু জিজ্ঞেস বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলেও দেখেছি ব্যবসায়ীদের প্রভাব এখনো যদি আসলে এনসিপি অর্থাৎ যাকে আসলে সরকার দল সেই জায়গায় আসলে বড় বড় ব্যবসায়ীদের যদি প্রভাব বিস্তার হয় তাহলে আসলে সেই তো আগের প্রথাই চলে আসলো না। জিনিসটা হচ্ছে যে পৃথিবীতে কোনো ধোয়া তুলসীর পাতা রাজনৈতিক দল বলে কিছুই নাই। যেই দলকে যুক্তরাজ্যে লেবার পার্টিকে আমরা ভালোবাসতাম, সেই প্যালেস্টাইন ইস্যুতে তারা হয়েছিল ঘাতকের ভূমিকা, এখন ঘাতকের ভূমিকা, অস্ত্র সাপ্লাই দিচ্ছে খুনিদেরকে। সুতরাং ধোয়া তুলসী বলে কিছু নাই। রিপাবলিকান একটা ভদ্রলোকের পার্টি আমেরিকাতে, তার নেতা হয়েছে, স্বরূপিত নেতা হয়েছে একজন ব্যবসায়ী। সে পুরো পার্টি এবং পুরো দেশকে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করছে এবং আরেক ধরনের ফ্যাসিজম, ডেমোক্রেটিক ফ্যাসিজম কায়েম করছে। আপনার এই যে ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট, ডেমোক্রেট পার্টি আমাদের মতো মানুষ অথবা ইমিগ্রেন্টদের জন্য খুবই জনপ্রিয়। তারা সকলকে উপেক্ষা করে তারা গণহত্যায় নেতৃত্ব দিয়েছে। সুতরাং পৃথিবীতে রাজনৈতিক দল কারা? সাধারণ মানুষের পার্টি। মানুষই রাজনৈতিক দলকে ট্র্যাকে রাখতে পারে এবং রাজনৈতিক দলকে এগুলো ঠিক করতে হবে। দেখুন, এগুলো ঠিক করার জন্য পৃথিবীতে কোনো স্পেশালাইজড নলেজওয়ালা কোনো লোক নাই, কিন্তু যারা বলে লম্বা লম্বা কথা তারা কিন্তু রাজনীতি করে না এবং তাদেরকে আপনি জোর করেও রাজনীতি আনতে পারবেন না। দয়া করে এদের থেকে মুক্ত হওয়ার দরকার এই কারণে যে রাজনৈতিক দলগুলোকেই মানুষ আদমরাদের ঘামেরে তুই বাঁচা যেটা বলে না, সেটা করতে হবে। এবং এই সরকারকে আমি যেটা ব্যবসায়ীদের যে এক্সিসের কথা বলছিলাম, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তাহলে এনসিপি নিজে কেন কট হলো দুর্বৃত্ত শ্রেণীর রাজনীতিকদের কাছে? কারণ এই রাজনৈতিক দলকে চাঁদা সদুদ্দেশ্য দিতে পারে, কিন্তু সেরকম মানুষের সংখ্যা কম, লাঠিয়াল হিসেবে ব্যবহার করার সংখ্যাই বেশি। তারা সংসদের আসন দখল করতে চায়, তারা রাষ্ট্র দখল করতে চায়। একজন ব্যবসায়ী বিগত 15 বছর শেখ হাসিনাকে দিয়ে অসংখ্য এবং রাষ্ট্রের নিয়ন্ত্রণই তার হাতে প্রায় নিয়ে নিয়েছে, যেহেতু দুর্বৃত্ত অ্যান্ড পলিটিক্যাল যে এক্সিস তৈরি হয়েছে। আমার মনে হয় বদলাতে হবে যারা নিজেদেরকে, এনসিপিকেও নিজেকেও বদলাতে হবে এবং এটা একটা প্রক্রিয়া, এটা একটা ডেমোক্রেটিক একটা পলিটিক্যাল সায়েন্সের যে প্রক্রিয়াটা তার মধ্যে দিয়ে বরং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, বিরাজনীতিকরণের মধ্যে দিয়ে ধন্যবাদ জানাচ্ছি শামসুজ্জামান শরীফ আপনাকেও। শেষ করছি প্রযত্নে বাংলাদেশ এর আজকের আয়োজন। ডিবিসি নিউজের সঙ্গেই থাকুন 24 ঘন্টা।